সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দুইটা ভিডিওতে স্থানাঙ্ক জ্যামিতির কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও স্থানাঙ্ক জ্যামিতির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে সরল রেখার ঢাল, বিন্দু সমরেখা হওয়ার শর্ত এবং সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত। এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওতে অনেক ভিডিও হইতেছে, তো তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবা। এই ভিডিও আমি একদম স্থানাঙ্ক জ্যামিতির একদম বেসিক থেকে তোমাদের সাথে আলোচনা করতেছি, যাতে এই ভিডিওগুলো দেখলে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা কথা না বাড়ি আমরা আমাদের টপিকে চলে যাই। আজকের সরল রেখার ঢাল। ঢাল, আচ্ছা, সরল রেখার ঢালটা আসলে কি? ঢাল বলতে আমরা কি বুঝি? ঢাল হচ্ছে একটা সরল রেখা কতটুকু খাড়া সেটা আমরা নির্ণয় করতে পারি, যে কতটুকু খাড়া ঢালটা, একটা সরল রেখা কতটুকু খাড়া, ওইটাই কি সরল রেখার ঢাল। আচ্ছা, আমরা যদি এখন একটা সরল রেখা চিন্তা করি, ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। আর আমরা যদি একটা সরল রেখা চিন্তা করি, এটা একটা সরল রেখা, ধরো এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটা, এটা একটা সরল রেখা, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে খাড়া, একটু খেয়াল করো। এই যে এই কোণটা না, এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে, এই যে এইভাবে আছে। তার মানে এই যে কতটুকু সেটা খাড়া, ওইটাই নির্দেশ করে ওই সরল রেখার ঢাল। একটা সরল রেখা কতটুকু খাড়া, ওই জিনিসটাই তোমার কি নির্দেশ করে? সরল রেখার ঢাল নির্দেশ করে। আচ্ছা, তাহলে সরল রেখার ঢাল সেটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেই কোণ তৈরি করে। আবার বলতেছি, সরল রেখার ঢালটা আসলে কি? ঢালটা আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে ডাল এম ইকুয়াল টু কি হয়? ডাল এম ইকুয়াল টু হয় সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অবশ্যই ধনাত্মক দিকের সাথে হবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, ওই কোণের ট্যানজেন্টের মানটাই আমার কি? ঢাল। এখন ট্যানজেন্টের মানটা কি? ট্যানজেন্ট আমরা ত্রিকোণমিতিতে পড়ছিলাম, ট্যানজেন্ট, তাহলে ট্যানের কোণের ট্যানের মানটা। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে এই সরল রেখার ঢাল কি হবে? এই সরল রেখার ঢাল হবে এম ইকুয়াল টু ট্যান থিটা। এই যে থিটা, এই থিটার ট্যানজেন্টের মানটাই কি? ওই সরল রেখার ঢাল। বোঝা গেছে জিনিসটা? ঢালটা মূলত কি? একটা সরল রেখা কতটুকু খাড়া, এক্স অক্ষের সাপেক্ষে সে কতটুকু খাড়া, এটা আমরা বুঝাই। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরল রেখাটা যেই কোণ তৈরি করে, ওই কোণের ট্যানজেন্টের মানটাই আমার কি? ঢাল। এখন ঢালের মান, থিটার মানটা তো বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, এখন যদি আমি বলি একটা সরল রেখা এক্স অক্ষের সাথে, ধরো এই এক্স অক্ষের সাথে সে, আমি বলে দিলাম 45 ডিগ্রি কোণ তৈরি করে। আমি বলে দিলাম একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই সরল রেখার ঢাল কি হবে? এই সরল রেখার ঢাল হবে m ইকুয়াল টু টেন 45 ডিগ্রি। এরপর টেন 45 ডিগ্রির মান যা হয় সেটাই সরল রেখাটার ঢালের মান। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ তৈরি করলে, আচ্ছা, আবার খেয়াল করো, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করে? এই যে একটু খেয়াল করো, এটা একটা সরল রেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি আমি চিন্তা করি, এটা এক্স অক্ষ, এটা আমার কি? ওয়াই অক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ মনে করো যে এরকম। তোমাকে বললো এই সরল রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ তৈরি করছে। এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কি? এই যে এই কোণটা, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে। এখন এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে তোমাকে বলে দিল এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে, 135 ডিগ্রি কোণ কি করে? তৈরি করে। তাহলে এই সরল রেখাটার ঢাল কি হবে? এই সরল রেখাটার ঢাল কি হবে? কি বলছি? একটি সরল রেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, নেগেটিভ পাশে কি করছে? 135 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই সরল রেখার ঢালটা কি হবে? আচ্ছা, তাহলে আমরা ঢালের সংজ্ঞাটা কি বলছিলাম? ঢাল
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে ওই কোণের ট্যানজেন্টের মান। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করে সেটা বের করতে হবে। আচ্ছা দেখো তো, যদি একটা সরল রেখা, একটা এক্স যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে একটা একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে দেখো এই পুরোটা কত ডিগ্রি, 180 ডিগ্রি না? এক্স অক্ষে কি 180 ডিগ্রি কোণ তৈরি, একটা সরল রেখা কি এই বরাবর থাকলে এক্স অক্ষে 180 ডিগ্রি কোণ তৈরি করে না? এখন আমাকে বলছে এই কোণের মানটা বলছে, এই কোণের মানটা বলছে 135। তাহলে এই কোণের মান কি হবে বলতো? এই কোণের মান হবে না 180 মাইনাস 135, 180 মাইনাস 135, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 45। তাহলে এই ঢালের মান কি হবে? ঢাল m ইকুয়াল টু tan 45। তোমাকে কি বলছে? 135 ডিগ্রি এক্স অক্ষের ঋণাত্মক দিকে বলছে, আমাকে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু কোণ তৈরি করে সেটা বের করতে হবে। আচ্ছা এখন এক্স অক্ষের সাথে দুই রকম কোণ হইতে পারে, এক্স অক্ষের সাথে দুই রকম কোণ হইতে পারে। দুই রকম কি রকম? এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ হইতে পারে, এক্স অক্ষের সাথে স্থূল কোণ হইতে পারে। মানে ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি হইতে পারে? সূক্ষ্ম কোণ হইতে পারে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ হইতে পারে। আমরা এই জিনিসটা একটু দেখাই, স্থূল কোণ এবং সূক্ষ্ম কোণটা দেখাই। আচ্ছা কারণ একটা সরল রেখা যদি আমি আঁকি, ধরো এই একটা সরল রেখা, দেখি একটা সরল রেখা, এই সরল রেখাটা দেখো এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করছে না? এই কোণটা কি অবশ্যই কি হবে? অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে না? এই থিটার মান কি হবে? অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে না? এই ক্ষেত্রে তার মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ বলতে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি তৈরি করছে? সূক্ষ্ম কোণ তৈরি করছে। আচ্ছা এবার যে গ্রিন কালারের সরল রেখাটা চিন্তা করো, গ্রিন কালারেরটা এই যে এই দিক থেকে, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ না? এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এখন এই কোণটা কি অবশ্যই এই যে থিটার মানটা আছে, এই থিটার মানটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় না? থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে বড় না? আর 90 ডিগ্রি থেকে বড় হইলে এটা কি কোণ? স্থূল কোণ তৈরি করে। তার মানে দুইটাই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি করে। এখন সূক্ষ্ম কোণ হইলে কি হবে আর স্থূল কোণ হইলে কি হবে? আচ্ছা এখন যদি বলে, যেটা আমরা এটা বলছিলাম এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 35 ডিগ্রি, এখন যদি বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে, আমার ধনাত্মক দিক তো আছে, তার মানে 135-এর কি হবে? tan এর মান। 135-এর tan এর মানটাই হচ্ছে আমার কি? ঢাল। 135 ডিগ্রি tan এর মানটাই কি? আমার ঢাল। তখন তুমি খেয়াল করবা এই যে tan এর মানটা, 135 ডিগ্রি যে ট্যানজেন্টের মানটা, এটা তোমার নেগেটিভ মান আসবে। এটা কি আসবে? নেগেটিভ মান আসবে। আর এই যে 90 ডিগ্রি থেকে ছোট যে সূক্ষ্মকোণটা আছে, যে কোনো সূক্ষ্মকোণ হইতে পারে, অবশ্যই এই কোণটা 0 থেকে বড়, এটার মানটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কি হয়? ছোট হয়। তখন সেটা সূক্ষ্মকোণ হইতে হবে, 0 ডিগ্রি হইলে হবে না। 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। এই মানের মধ্যে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট যেই কোনো কোণের মান যদি আমরা ট্যানজেন্টের ঢাল বের করি, ট্যানজেন্টের মান বের করি, অবশ্যই এই মানটা পজিটিভ ভ্যালু এর হবে। তার মানে জিনিসটা কি বোঝা গেল? যখন সূক্ষ্মকোণ হয় তখন ঢালের মানটা, একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, তখন আমরা ঢালের মানটা পাবো হচ্ছে ধনাত্মক। আর যদি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই স্থূলকোণ তৈরি করে, তখন আমরা ঢালের মানটা পাবো কি? ঋণাত্মক। বুঝছো এতটুকু? এতটুকু বোঝা গেছে যে সূক্ষ্মকোণ হলে ঢালের মান পজিটিভ, স্থূলকোণ হলে ঢালের মান নেগেটিভ। আর অবশ্যই এই কোণটা ঢালের মান নির্ণয় করতে হলে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হইতে হবে। তোমাকে যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের মানটা আগে কি করতে হবে? বের করতে হবে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা আমরা অনেকগুলো সরল রেখা আঁকি। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা।
এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কি সরল রেখা, প্রত্যেকটাই আলাদা আলাদা সরল রেখা। এখন বলতে পারবা কোন সরল রেখার ঢালের মান বেশি? এই যে 1 নম্বর সরল রেখা, 2 নম্বর সরল রেখা, 3 নম্বর সরল রেখা, 4 নম্বর সরল রেখা, 5 নম্বর সরল রেখা। বলতে পারবা তোমরা এই সরল রেখার মধ্যে কোন রেখার ঢালের মান সবচেয়ে বেশি? কমেন্ট বক্সে লিখো তো কোন ঢালের মানটা সবচেয়ে বেশি। এখানে যে ঢালটা হচ্ছে সবচেয়ে বেশি খাড়া সেটাই হচ্ছে কি তার ঢালের মান সবচেয়ে বেশি। যে সরল রেখাটা খাড়া বেশি তার ঢালের মান কি সবচেয়ে বেশি। যেমন হচ্ছে পাহাড়ি ঢাল বলে না, পাহাড়ের ঢাল মানে পাহাড়টা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। মানে একটা সরল রেখা যত বেশি খাড়া তার ঢালও তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে একটা সরল রেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি? একটা সরল রেখার ঢাল আমরা বের করতে পারি তার কোণের মান দেওয়া থাকলে। সে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ তৈরি করে সেটা যদি আমার জানা থাকে তাহলে আমি ওই কোণের ট্যানজেন্টের মানটা বের করলে ওই ঢালটা আমরা ওই সরল রেখার ঢাল পেয়ে যাব। এখন আমার হচ্ছে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ তৈরি করছে সেটা আমি জানি না, তাহলে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব? আচ্ছা, ঢাল অন্যভাবে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? এই যে একটা সরল রেখা এক্স এবং ওয়াই, আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা সরল রেখা। এটা কি একটা সরল রেখা। এই সরল রেখার উপরস্থ আমি দুইটা বিন্দু জানি। কি জানি? উপরস্থ দুইটা বিন্দু জানি। একটা সরল রেখার উপরস্থ আমি কি জানি? দুইটা বিন্দু জানি। একটা সরল রেখার উপরস্থ আমি কি জানি? দুইটা বিন্দু জানি। আচ্ছা, এখন এই দুইটা বিন্দু যদি আমার জানা থাকে তাহলেও আমি কি করতে পারবো? সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবো। কেমনে নির্ণয় করতে পারবো একটু দেখো। আমরা দুইটা বিন্দু কি কি জানি? আমি জানি এই দুইটা বিন্দু একটা হচ্ছে ধরো পি x1, y1, আর একটা হচ্ছে কিউ x2, y2। দুইটা বিন্দু জানি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটা ত্রিভুজ আঁকাই, যায় কিনা একটা সমকোণী ত্রিভুজ, যায় কিনা একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। আচ্ছা, তাহলে যখন দুইটা বিন্দু দেওয়া থাকে তোমাদের এখানে এই জিনিসটা একটা প্রমাণ আছে কিভাবে ওই সূত্রটা আসছে, কতটুকু জানার দরকার নেই, তারপরে সামান্য একটু বলে দিব জাস্ট তোমাদের জানার জন্য, এতটুকুই। তোমাদের এটা কাজ আসবে না। তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা। এই জায়গায় একটা সরল রেখা আছে না, এই সরল রেখাটাকে দুইটা বিন্দু দিয়ে গেছে না, দুই বিন্দুগামী। তাহলে দুইটা বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা কি নির্ণয়ের সূত্র? এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র। আমরা যদি একটু লিখি, দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়। দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়। দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়। আচ্ছা, তাহলে আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1, x2 y2। দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয়। এটা কেমন আসছে আমি তোমাদেরকে দেখাই। আমরা কি বলছিলাম? এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কি তৈরি করে? ধনাত্মক দিকে থিটা কোণ তৈরি করছে না? আচ্ছা, তাহলে আমরা ঢালের মান কি জানি? ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা, এই ট্যানটা কি বলতো? ত্রিকোণমিতিতে পড়ছিলা, ট্যান ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন লম্ব কি? এখন দেখো এই যে ত্রিভুজটা আছে, এটা যদি হচ্ছে সমকোণ হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা লম্ব, এটা কি ভূমি না? একটা লম্ব একটা ভূমি। কেন এটা কেন লম্ব? কারণ এটা যদি কোণ হয় তাহলে এটা এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীতে কি হয়? কোণের বিপরীতে লম্ব হয়। তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এটার মানটা কি? এই যে একটু এই অংশ থেকে এই অংশটার মান হচ্ছে y2 মাইনাস y1। ভাই এটা কেমনে পাইছেন একটু খেয়াল করো। এখান থেকে এই পর্যন্ত কি y1 না? এই যে এটার মান কি y1, তাহলে এখান থেকে এখান পর্যন্ত y1। আবার এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত কি y2। তাহলে এই পুরাটা হচ্ছে আমার y2, আর এরটুক হচ্ছে আমার কি y1। তাহলে y2 থেকে যদি y1 বাদ দিই তাহলে আমি উপরের এই অংশটুকু পাবো না। তাহলে কি y2 মাইনাস y1, সেক্ষেত্রে আমরা কি পাবো? এই অংশটা পাবো। ঠিক একইভাবে
এই অংশটা যদি আমরা বের করতে যাই, এই অংশ যদি বের করতে যাই, তাহলে দেখো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত, x1, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, x2, তাহলে এটুক কত হবে, এটুক হবে x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1 হবে। একটু ইজি ইজি লাগতেছে, আমি আবার দেখাইতেছি, একটু খেয়াল করো। এই যে তুমি যদি এখানে বড় করে আঁকাই, ঠিক আছে, বড় করে আঁকাই, আচ্ছা এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, মানে হচ্ছে এই যে এই বিন্দুটা হচ্ছে x1, তাহলে এখানে আছে x2, এইটা আছে হচ্ছে y1, এটা হচ্ছে কি y2। আচ্ছা তাহলে এটুক কত, এই অংশটা কত, এই অংশটা কি y2 থেকে, যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কি y2, এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে y2, এই পুরোটা হচ্ছে y2, আর এটুক হচ্ছে কি y1। তাহলে মাঝখানের অংশ কি y2 মাইনাস y1, এই y2 থেকে y1 বাদ দিলে ধরো এই পুরোটা হচ্ছে কি y2, আর এটুক হচ্ছে কি y1, তাহলে আমাদের এটুক পাইতে হলে কি করতে হবে, এই পুরোটা থেকে এই অংশটা বাদ দিতে হবে, তাহলে y2 মাইনাস y1। ঠিক একইভাবে এখানেও এটা হচ্ছে আমার কি x1, এই পুরোটা হচ্ছে x2, তাহলে এটুকের মান কি হবে, এটুকের মান হবে হচ্ছে x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, tan মানে কি লম্ব বাই ভূমি না, লম্বের মান কি y2 মাইনাস y1, আর ভূমি হচ্ছে x2 মাইনাস x1। তাহলে ঢাল m ইকুয়াল টু কি পাইলাম, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, পাইলাম কিনা এই জিনিসটা, এটা এখান থেকে আসে। তোমার এত কিছু জানার দরকার নেই, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা বিন্দু তোমার দেওয়া থাকবে, বলবে এই দুই বিন্দুগামী অথবা এই দুই বিন্দু সংযোগ সরল রেখার ঢালটা নির্ণয় করো। একটা সরল রেখা আছে যেটা এই দুই বিন্দু দিয়ে যাবে বা এই দুই বিন্দু সংযোগ করলে তুমি পাবা, ওই সরল রেখার ঢালটা কি হয়। তাহলে দুইটা বিন্দু থাকলে সরল রেখার ঢাল কি, m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা দিয়ে অনেক অঙ্ক আছে। আচ্ছা তাহলে গেল এটা দেখি ঢাল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা ঢাল কয়ভাবে নির্ণয় করতে পারলাম, দুই ভাবে নির্ণয় করতে পারলাম। একটা হচ্ছে কোণের মান দেওয়া থাকলে ওই কোণের ট্যানজেন্টের মানটা হচ্ছে ঢাল, আরেকটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় করতে পারি। সূত্রগুলো আরেকবার লিখি, ঢাল m ইকুয়াল টু tan থিটা, এটা একটা, আরেকটা হচ্ছে দুই নম্বর আমরা পাইলাম m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, দুইটা। এটা কখন আমরা ব্যবহার করব, আর এটা কখন ব্যবহার করব, এটা ব্যবহার করব যখন আমাকে হচ্ছে থিটার মান দেওয়া থাকবে, মানে x অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে সেটা দেওয়া থাকবে। আর এটা হচ্ছে সরল রেখাটা দুইটা বিন্দু দিয়ে গেলে x1 y1, এই একটা বিন্দু দিয়ে যাবে, এবং x2 y2, এই দুইটা বিন্দু দিয়ে গেলে তখন আমি হচ্ছে কি বের করতে পারবো, ঢাল, এই সূত্র দিয়ে ঢাল বের করতে পারবো। বোঝা গেছে এতটুকু? ঢাল নির্ণয়ের দুইটা সূত্র, একটা হচ্ছে কোণের মান দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে, ওই সরল রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই সরল রেখার আমরা কি করতে পারবো, ঢাল নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা যদি আমরা আঁকি এরকম না, হ্যাঁ, উপরেও হইতে পারে নিচেও হইতে পারে। আচ্ছা এখন এই যে সরল রেখাগুলো আঁকলাম, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলতে পারবা? একটা সরল রেখা যখন দুটো সরল রেখা সমান্তরালে থাকবে তখন তারা 0 ডিগ্রি কোণে থাকবে। তারা কি থাকবে? 0 ডিগ্রি কোণে। এখন তুমি এই সরল রেখাটাকে আনি হচ্ছে এক্স অক্ষের উপর স্থাপন করতে পারবে না, তখন কি হবে? 0 ডিগ্রি কোণ, মানে একটার উপর আরেকটা আছে, একটার উপর আরেকটা আছে, তাহলে সেখানে কত ডিগ্রি কোণ তৈরি করে? 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল প্রত্যেকটা সরল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমরা এটা জানি 0 ডিগ্রি কোণ তৈরি করে। এখন তোমাকে এটা বলে দিবে না, কেন বলে দিবে না? কারণ আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এইসব সরল রেখার ঢাল কি হবে? ঢাল m ইকুয়াল টু 10 0 ডিগ্রি, আর 10 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরল রেখার ঢাল কত হবে? 0। আচ্ছা এরপরে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল ঢাল, সরলরেখা ঢাল কি হবে? তাহলে ওয়াই অক্ষটা একটু খেয়াল করো তো, ওয়াই অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি না? কেন 90 ডিগ্রি? কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো পরস্পর লম্ব ভাবে আছে, আর এক্স ওয়াই অক্ষের সমান্তরাল যতগুলো সরল রেখা আছে প্রত্যেকটা সরল রেখা
এক্স অক্ষের উপর লম্বভাবে থাকবে, আর লম্বভাবে থাকলে সেখানে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই সরলরেখার ঢাল হবে m ইকুয়াল টু 1090 ডিগ্রি, 1090 ডিগ্রি। আর 1090 ডিগ্রির মান কত? ইনফিনিটি। 1090 ডিগ্রির মান কত? ইনফিনিটি। ঠিক আছে, বুঝছো এতটুকু? এতটুকু বোঝা গেছে? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার ঢাল হচ্ছে অসীম, এবং এক্স অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার ঢাল হচ্ছে 0। বুঝা গেছে এতটুকু? কারণ কি, তুমি একটু দেখো, 90 ডিগ্রি মানে কি এই সরলরেখাটা সবচেয়ে বেশি খাড়া না? এরপরে যে দিকে তুমি হেলাও না কেন, কোনো না কোনো দিকে এটা হেলি থাকবে। তার মানে কি, সবচেয়ে বলছিলাম না আর আগের টপিক আমরা পড়ছিলাম, কয়েকটা সরলরেখাকে বলছিলাম যে কোন সরলরেখাটার কি ঢাল বেশি। তার মানে কি বলছিলাম তখন, যে যেই সরলরেখাটা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। তাহলে যেই সরলরেখাটা একদম বরাবর 90 ডিগ্রি আকারে আছে ওটাতে সবচেয়ে বেশি খাড়া, আর ওই সরলরেখার ঢালটাই হচ্ছে অসীম, সবচেয়ে বেশি। আর একদম আনুভূমিক বরাবর যে সরলরেখাটা আছে এক্স অক্ষ বরাবর অথবা এক্স অক্ষের সমান্তরালে, ওই সরলরেখার ঢাল হচ্ছে 0, কারণ এটা 0, কোনো খাড়াই নেই, এটা একদম ভূমির সাথে আছে, তখন তার ঢাল কি হয়? 0 হয়। তাহলে এক্স অক্ষের ঢালও 0, অথবা এক্স অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার ঢাল 0, ওয়াই অক্ষের ঢাল হচ্ছে অসীম, এবং ওয়াই অক্ষের সমান্তরাল প্রত্যেকটা সরলরেখার ঢাল কত? অসীম। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, আমরা দুইটা একটা একটা ম্যাথ উদাহরণ দিই। সেটা হচ্ছে যে ওই যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় হচ্ছে, যেটা আমরা কোর্সে দিয়ে একটা অঙ্ক করি, তাহলে হচ্ছে তোমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমি একটা বিন্দু দিলাম এ অফ, আর বি অফ, দুইটা বিন্দু দিলাম। এ অফ দিলাম হচ্ছে 2,3, বি দিলাম হচ্ছে 3,6, দুইটা বিন্দু। এ 2,3, বি হচ্ছে 3,6, দুইটা বিন্দু। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা বিন্দু দ্বারা যে সরল রেখা হয়, বা এই দুইটা বিন্দুকে সংযোগ করলে যে সরল রেখা পাওয়া যায়, ওই সরল রেখার ঢাল নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? দুই বিন্দুগামী সরল রেখার ঢাল, অথবা এই দুইটা বিন্দু সংযোগ করলে, যে এরকম আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু সংযোগ করলে যে সরল রেখাটা পাবো, অথবা এই দুই বিন্দু দিয়ে যে সরল রেখা গেছে তার কি নির্ণয় করতে বলছে? ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় সূত্র আমরা কি পড়ছিলাম? ঢাল m ইকুয়াল টু y2 মাইনাস y1। সূত্র তোমরা খাতার মধ্যে সূত্র লিখবা, x2 মাইনাস x1, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে x2 মাইনাস y2 মাইনাস y1, x2 মাইনাস x1, আমরা মান বসাই, মানগুলা বসাও। তাহলে মানগুলা কি হবে? y এর ভ্যালু কত? y2, এই যে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে y2 কত? 6 মাইনাস y1 হচ্ছে 3, x2 হচ্ছে 3, আর x1 হচ্ছে 2। তাহলে কত হইলো? 3/1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এই সরলরেখার ঢাল কত? 3। এটা কি পজিটিভ মান আসছে, নেগেটিভ মান আসছে? পজিটিভ ভ্যালু আসছে। আর পজিটিভ ভ্যালু মানে হচ্ছে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ আকারে থাকবে। কি আকারে থাকবে? এক্স অক্ষের ধনাত্মক দিকে সূক্ষ্ম কোণের মধ্যে থাকবে। যেহেতু টেনের মান, ঢালের মান কত বেরোছে? পজিটিভ ভ্যালু বেরোছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে কি থাকবে? সূক্ষ্ম কোণ তৈরি করবে। এখন এখানে যদি তুমি লাস্ট পর্যন্ত নেগেটিভ মান পাইতা, ভি, এই যে এম এর মান যদি নেগেটিভ ভ্যালু পাইতা, তখন কিন্তু এক্স অক্ষের সাথে সে স্থূলকোণ তৈরি করতো, এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করতো। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, a of 1 comma a, b of 3 comma 4, c of -2,5, তিনটা বিন্দু দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন বললাম এ বি সরল রেখার ঢাল, এ বি সরল রেখার ঢাল হচ্ছে হাফ। এ বি সরল রেখার ঢাল কত? হাফ। তাহলে এ ইকুয়াল টু কত? এই যে এর মানটা, এইখানে এর মানটা কত বলছে? তিনটা বিন্দু দিছে এ বি সি, দিয়ে বলছে এ বি সরল রেখার ঢাল। মানে এ বি সরল রেখার ঢাল মানে কি? এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যেই সরল রেখা গেছে ওই সরল রেখার ঢাল। তাহলে আমরা হচ্ছে এই দুই বিন্দুগামী আগে সরল রেখার ঢাল বের করতে হবে। তাহলে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কি? এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে কি y2 মাইনাস y1, 4 মাইনাস a ডিভাইডেড বাই 3 মাইনাস 1। এটা কেমনে পাইছি?
y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই যে y2 y1 x2 x1 পাইলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাবো, বা ঢাল m ইকুয়াল টু 4 মাইনাস a বাই 2, 4 মাইনাস a বাই 2। এখন আমাকে প্রশ্নে বলে দিছে এই যে সরলরেখা এ বি আছে, এই বি সরলরেখার ঢালের মান কত, হাফ। এই সরলরেখার ঢালের মান কত, হাফ। তাহলে এই যে m, এই সরলরেখার ঢাল মানে কি, m এর মান না, এটা কি আর মান, m এর মান দিয়ে দিছে, তাহলে আমরা m এর জায়গায় m এর মানটা বসাই। তাহলে হাফ ইকুয়াল টু 4 মাইনাস a বাই 2, এই হাফটা কই পাইছি, ওই যে সরলরেখার ঢাল m ইকুয়াল টু হাফ, আমরা এখান থেকে বসাইছি, m এর মান হাফ দেওয়া আছে। এবার এখানে তুমি হচ্ছে গুণ করো, বজ্র গুণন, 2 ইকুয়াল টু 8 মাইনাস 2a, 8 মাইনাস 2, যে 2 দুগুণ 4 দুগুণে 8 মাইনাস 2a, 2 একে 2। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারি 2a ইকুয়াল টু 8 মাইনাস 2, তাহলে 2a ইকুয়াল টু 6, a ইকুয়াল টু হচ্ছে 3, a ইকুয়াল টু কত, 3। তাহলে এর ভ্যালুটা বের হয়েছে আমার কত, 3। তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে কত, 1,3, আর বি হচ্ছে 3,4। এই দুই বিন্দু এখন সরলরেখা পাইছো না। এবার তুমি এখানে এর মানটা বসাও, বসাই দেখো ঢালের মানটা হাফ হয় কিনা। যদি তোমার মনের মধ্যে কোনো হচ্ছে কি থাকে, সন্দেহ থাকে বা এটা ডাউটটা তুমি সলভ করতে পারবে কেমনে, এই যে এর মানটা পাইছি, এর মানটা তুমি এখানে বসাও, এখানে এর মানটা বসালে এই মান কত বেরোতে হবে, হাফ, এম এর মান তোমার হাফ বেরোবে, তখন তুমি বুঝবে আমার মানটা ঠিক আছে। তোমাকে এটাই বের করতে বলছে যে এ বি সরলরেখার ঢাল যদি হাফ হয় তাহলে এর মান কত। তাহলে আমরা আগে এর বি সরলরেখার ঢাল বের করছি, এখন এই ঢালের মান কত বলে দিছে আমাকে, হাফ। এটা আমি বসাই, বজ্র গুণন করছি করে এর মানটা বের করছি, ঠিক আছে। আচ্ছা, এই বোঝা গেছে এই অঙ্কটা। এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, আমরা যখন হচ্ছে বই সলভে যাব তখন হচ্ছে এগুলো হচ্ছে আরো তোমাদের আরো অনেক কিছু, যখন অঙ্ক করবো, অঙ্ক করলে হচ্ছে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, সরলরেখার ঢাল। এরপর টপিকটা হচ্ছে বিন্দু সমরেখা হওয়ার শর্ত, বিন্দু সমরেখা হওয়ার শর্ত। আচ্ছা, বিন্দু সমরেখা হওয়ার শর্ত মানে কি, সমরেখা মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুই একই সরলরেখার উপর থাকবে। ধরো আমি তিনটা বিন্দু নিলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এই তিনটা বিন্দু সমরেখা কখন হবে, যখন তিনটা বিন্দু একই সরলরেখার উপর থাকবে। একটা সরলরেখা, যদি লেখাটা একটু বাঁকা হয়েছে কিন্তু তোমরা ধরে নাও এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার উপর থাকবে। তাহলে একটা সরলরেখার উপর যখন তিনটা বিন্দু থাকে, মানে তিনটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে, তখন আমি বলতে পারি বিন্দু তিনটি কি, সমরেখা, বিন্দু তিনটি সমরেখা। এখন সমরেখা হওয়ার শর্তটা কি, শর্ত হচ্ছে দেখো, আমি যদি এখানে সরলরেখা নির্ণয় করি তাহলে এই দুই বিন্দু দিয়ে একটা সরলরেখা নির্ণয় করতে পারি কিনা, যে এ বি সরলরেখা। আবার আমি এই দুই বিন্দু দিয়ে একটা সরলরেখা নির্ণয় করতে পারি, বিসি সরলরেখা। আবার আমি হচ্ছে এ আর সি দিয়ে একটা সরলরেখা নির্ণয় করতে পারি, সেটা কি, এসি রেখা। তাহলে তোমাকে যদি তিনটা বিন্দু দিয়ে বলে দেখাও যে বিন্দু তিনটি সমরেখা, তখন আমার কাজ হচ্ছে ওই তিনটা রেখা যে বিন্দু যে সমরেখা, তার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে আমি হচ্ছে কি করতে পারবো, তিনটা ঢালের মান বের করতে পারবো। এখন এই তিনটা সরলরেখা নির্ণয় করতে পারবো, আর এই তিনটা সরলরেখায় ঢাল নির্ণয় করতে হবে, মানে হচ্ছে এম অফ এ বি, এম অফ বিসি, এম অফ এসি। তিনটা সরলরেখার ঢাল বের করবে, আর তিনটা সরলরেখার ঢাল যদি সমান হয়, তিনটা সরলরেখার ঢাল যদি সমান হয়, তাহলে এই তিনটা বিন্দু কি হবে, সমরেখা হবে, মানে ওই তিনটা বিন্দু একই সরলরেখার উপর থাকবে। কারণ সমরেখা মানে আমি জানি হচ্ছে একই সরলরেখার উপর থাকে, এটা তো প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, প্রমাণ করব হচ্ছে এই সরলরেখার উপর যে তিনটা বিন্দু থাকবে, এই তিনটা বিন্দু যেগুলো যতগুলো সরলরেখা তুমি নির্ণয় করতে পারবা, ওই সরলরেখাগুলোর ঢাল তোমার কি হবে, ঢাল নির্ণয় করে এগুলো দেখাতে হবে তিনটা ঢালই তোমার সমান। যদি ঢাল সমান না হয় তাহলে বিন্দুগুলো কি হবে না, সমরেখা হবে না। তাহলে সমরেখা হলে শর্ত কি, সমরেখা হলে শর্ত হচ্ছে যে বিন্দুগুলো দেওয়া থাকবে ওই বিন্দুগুলো দ্বারা যে সরলরেখা তৈরি হবে, ওই সরলরেখার ঢালটা আমার কি হবে, সমান হবে। ঢাল যদি সমান হয় তাহলে বিন্দু তিনটা কি হবে, সমরেখা হবে। এভাবে যতগুলো বিন্দু থাকে, নর্মালি আমাদের বইয়ে তিনটা বিন্দু হয়, তিনটা বিন্দু সমরেখা, এটাই নির্ণয় করা হয়। তার মানে সমরেখা মানে যতগুলো বিন্দু থাকুক না কেন, তাহলে আমরা কিভাবে করব, যে ওই বিন্দুগুলো দ্বারা যে সরলরেখা হবে ওই সরলরেখার ঢাল বের করব। ঢাল যদি আমার সমান হয় তাহলে বিন্দুগুলো কি হবে, সমরেখা হবে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এই যে তিনটা বিন্দু দিলাম, এ বি
সি। প্রশ্ন বললো এ বি সি তিনটা বিন্দু সমরেখ, প্রমাণ করো বা দেখাও যে এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে আমি এখান থেকে কি নির্ণয় করতে পারবো? এ বি সি রেখা নির্ণয় করতে পারবো, বিসি রেখা নির্ণয় করতে পারবো, এসি রেখা নির্ণয় করতে পারবো। তাহলে তুমি যে কোনো দুইটা নির্ণয় করো, কোনো অসুবিধা নেই। তুমি তিনটাও নির্ণয় করতে পারো অথবা দুইটাও নির্ণয় করতে পারো। তাহলে দেখো আমি যদি এ বি রেখার ঢাল বের করি, তাহলে এ বি রেখার ঢাল এই যে এটা, এ আর বি বিন্দুগামী। তাহলে এ আর বি বিন্দুগামী সরলরেখার ঢাল কি? দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কি? y2 মাইনাস y1, y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে কার ঢাল? ঢাল অফ এ বি। তাহলে এ বি রেখার ঢাল, তাহলে এ বি রেখার ঢাল কত হয়? -2 + 3/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে এই বি সরলরেখার ঢাল কত বের হয়েছে? 1/4। এবার আমরা আরেকটা বের করি, বিসি রেখার ঢাল বের করি। তাহলে বিসি রেখার ঢাল কি হবে? বিসি রেখার ঢাল হবে বি আর সি বিন্দুগামী যে সরলরেখা তার ঢাল। তাহলে বি আর সি বিন্দু দুইটা বিন্দু আছে, তাহলে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস প্লাস 2 বাই 12, তাহলে 3/12 কাটাকাটি করলে হচ্ছে 1/4। তাহলে বিসি রেখার ঢাল কত বের হয়েছে? 1/4। এবার আমরা এসি রেখার ঢাল বের করি, এসি রেখার ঢাল। তাহলে এসি রেখার ঢাল কি হবে? এ আর সি বিন্দুগামী যে সরলরেখা তার ঢাল হচ্ছে এসি রেখার ঢাল। তাহলে এসি রেখার ঢাল যদি বের করি, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে হচ্ছে 1 + 4/16, সরি 1 + 3/16, তাহলে হচ্ছে 4/16 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে দেখো তো প্রত্যেকটা ঢাল সমান হয়েছে কিনা। যে এ বি রেখা পাইলাম, এ বি রেখার ঢাল হচ্ছে 1/4, বিসি রেখা পাইলাম, বিসি রেখার ঢাল হচ্ছে 1/4, এসি রেখা পাইলাম, এসি রেখার ঢাল হচ্ছে 1/4। আমরা লিখতে পারি সুতরাং এম অফ এ বি ইজ ইকুয়াল টু এম অফ বিসি ইজ ইকুয়াল টু এম অফ এসি। যেহেতু ঢালগুলো সমান, তাহলে আমরা বলতে পারি বিন্দু তিনটি কি? সমরেখ। ক্লিয়ার? আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে আমাদের সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা সরলরেখা সমান্তরাল মানে কি? একটু আগে আমরা দেখাইছিলাম এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। মানে হচ্ছে এই দুইটা রেখা সমান্তরাল মানে হচ্ছে দুইটা রেখা কখনোই পরস্পরকে কি করতে পারবে না? ছেদ করতে পারবে না। দুইটা রেখা পরস্পরকে কখনোই কি করতে পারবে না? ছেদ করতে পারবে না। ধরো এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এরা কি করবে না? এরা কখনো একটা আরেকটার উপর দিয়ে যাবে না, মানে এটাতে কোনো ছেদবিন্দু নেই। এরা পরস্পর সমান্তরাল। আর সমান্তরাল হইলেও ওই সমরেখা হওয়ার শর্ত। মনে করো যে এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখা দিয়ে যদি বলে দুইটা সরলরেখা সমান্তরাল, এটা প্রমাণ করো। তাহলে প্রথমে তোমাকে 1 নং সরলরেখার ঢাল বের করতে হবে, ঢাল m1। 2 নং সরলরেখার ঢাল হবে কি? m2। এই দুটো সরলরেখার ঢাল বের করতে হবে। ঢাল যদি সমান হয়, m1 ইজ ইকুয়াল টু m2 হয়, ঢাল যদি সমান হয় তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখবা। দুইটা সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? তাদের ঢালদ্বয় সবসময় সমান থাকবে। তাহলে আর একটা তিনটা বিন্দু চারটা বিন্দু হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত ওই বিন্দুগুলা দ্বারা যতগুলো সরল রেখা তৈরি করা যাবে প্রত্যেকটা সরল রেখার ঢাল হবে সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আজকে হচ্ছে তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম। আরো অনেকগুলা বিষয় আছে এই চ্যাপ্টারটাতে, অনেক বড় একটা চ্যাপ্টার, তো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমি হচ্ছে এমন ভাবে পড়াচ্ছি যাতে হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে যদি একটা সিকিউ হয় যাতে তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।